হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রশ্ন নাম্বার 1, নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল? তো বলেছে এখানে যে নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল? এ জাভাদি পাহাড়, বি নীলগিরি পাহাড়, সি কার্দামম পাহাড়, না ডি আন্নামালাই পাহাড়। তো বলেছে এখানে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল মানে যেখানে মিলেছে সেটি কোন পাহাড়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ের মধ্যে এই দুটি পর্বতমালা মিলিত হয়েছে সংযোগস্থল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর এই নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? যদি পরীক্ষায় আসে তখন উত্তর হবে কিন্তু দোদা বেতা। তো নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদা বেতা। আর এই যে পূর্বঘাট যে পর্বত রয়েছে, এই পূর্বঘাটের অন্য আরেকটি নাম রয়েছে, সেটি নাম হলো মলয়াদ্রি। মলয়াদ্রি হলো পূর্বঘাটের অন্য নাম। আর এই পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্তা গাদা। তো মনে রাখবে, পূর্বঘাটের অন্য আরেকটি নাম হলো মলয়াদ্রি, আর এই পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দা গাদা। তারপরে এই দেখো পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হলো সহদ্রি। সহদ্রি। আর এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। তো পশ্চিমঘাটের আরেক নাম হলো সহদ্রি, আর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। তো সবগুলোই বলে দিলাম, পরীক্ষায় যেটাই আসবে তোমরা পারবে। আর এই পশ্চিমঘাট পর্বতমালা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ঘোষণা করা হয় 2012 সালে। 2012 সালে এই পশ্চিমঘাট পর্বতমালাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করা হয়। এটাও মনে রাখবে, পরীক্ষায় এটাও আসতে পারে। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার প্রশ্ন। এখানে বলেছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? তো বলেছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? এ 10টি, বি 11টি, সি 12টি, না ডি 13টি। তো প্রথমে কিন্তু যখন মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল তখন কিন্তু 10টি যুক্ত করা হয়েছিল, পরে আবার একটি যুক্ত করা হয়। এখন টোটাল বর্তমানে রয়েছে হলো 11টি। অপশন নাম্বার বি, 11টি মৌলিক কর্তব্য রয়েছে এখন বর্তমানে। আর এই মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস, এটি কিন্তু সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়া আর হলো শরণ সিংহ কমিটি, এই কমিটির অনুযায়ী মানে এই কমিটির রেকমেন্ডেশনেই এই ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্যকে সংবিধানে যুক্ত করা হয়েছিল। এটাও মনে রাখবে, শরণ সিং কমিটি। আর এটি যুক্ত হয়েছিল 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা। 1976 সালে মনে রাখবে 42তম সংবিধান সংশোধনী দ্বারা এটি যুক্ত করা হয়েছিল প্রথম। তখন কিন্তু 10টি যুক্ত করা হয়েছিল। তারপরে আবার হলো 2002 সালে 86তম সংবিধান সংশোধনী দ্বারা আরও একটি যোগ করা হয়। তার জন্য এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো প্রথম হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা। তারপরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী দ্বারা আরেকটি যুক্ত করা হয়। এখন বর্তমানে আর্টিকেল 51A, আর্টিকেল 51A-তে এই মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে। আর পার্ট 4A-তে আর্টিকেল 51A, এখানে এই মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে এখন। তো সবগুলোই বলে দিলাম, সবগুলোই মনে রাখবে, পরীক্ষার সময় কোনটা দিয়ে দেয় সেটা তো জানি না, এর জন্য সবগুলোই বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার প্রশ্ন।
বিখ্যাত নৃত্য ব্যক্তিত্ব কেলুচরণ মহাপাত্র এগুলির মধ্যে কোন নৃত্য ফর্মের সাথে যুক্ত? তো বলেছে বিখ্যাত নৃত্য ব্যক্তিত্ব কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের ফর্মের সাথে যুক্ত? এ কথাকলি, বি কত্থক, সি ওডিসি, না ডি ভরতনাট্যম। তো বলেছে যে বিখ্যাত কেলুচরণ মহাপাত্র যে নৃত্য ব্যক্তিত্ব তিনি কোন নৃত্য ফর্মের সাথে যুক্ত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ওডিসি। ওডিসি সাথে তিনি যুক্ত ছিলেন। এটি হলো উড়িষ্যার একটি নৃত্য। কেলুচরণ মহাপাত্র এই ওডিসির সাথে যুক্ত ছিলেন। আর এই যে কথাকলি যে রয়েছে, কথাকলি কিন্তু কেরালার একটি নৃত্য, কেরালার নৃত্য। আর এই যে কত্থক হলো ইউপি মানে উত্তরপ্রদেশ অথবা উত্তর ভারত মানে নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারত বললেও যদি অপশনে থাকে তাহলে এই কত্থক হবে, আর যদি উত্তরপ্রদেশ থাকে তাহলে তো এই কত্থক হবেই। আর ভরতনাট্যম যেটা রয়েছে, ভরতনাট্যম হলো তামিলনাড়ুর নৃত্য। তো কোনগুলি কোথাকার নৃত্য সেটিও বলে দিলাম। আর কথাকলি যে কেরালার রয়েছে সেখানে আরেকটি নৃত্যও থাকে মোহিনী অট্টম। মনে রাখবে কথাকলি ও মোহিনী অট্টম হলো কেরালার নৃত্য, কত্থক হলো উত্তরপ্রদেশের নৃত্য, আর ওড়িশি হলো উড়িষ্যার, আর ভরতনাট্যম হলো তামিলনাড়ু। তো চারটাই বলে দিলাম, পরীক্ষা যেটা আসবে সেটা বলতে পারবে এখন। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার প্রশ্ন। এখানে বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞ ছিলেন? তো বলেছে প্রথম সঙ্গীতজ্ঞ কে ছিলেন যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? এ গিরিজা দেবী, বি এম এস সুব্বুলক্ষ্মী, সি সিদ্ধেশ্বরী দেবী, না ডি এস পি বালাসুব্রামণিয়াম। তো বলেছে এখানে যে কে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞ ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি এম এস সুব্বুলক্ষ্মী। এম এস সুব্বুলক্ষ্মী ছিলেন প্রথম সঙ্গীতজ্ঞ যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর এই ভারতরত্ন পুরস্কারটি প্রথম কবে চালু হয়? প্রথম চালু হয় হলো 1954 সালে। 1954 সালে প্রথম এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। আর তখন 3 জন পেয়েছিলেন, প্রথম সালেই দেওয়ার শুরু হওয়ার সময়েই 1954 সালে 3 জন পেয়েছিলেন। প্রথম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপরে 2 নম্বর হলো সর্বপল্লী রাধাকৃষ্ণান, আর 3 নম্বর পেয়েছেন হলো সিভি রমন। এই 3 জন পেয়েছেন। মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণান আর সিভি রমন এই 3 জন পেয়েছেন। আর যদি বলে লাস্ট 2019 সালে লাস্ট ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কে কে, সেখানেও 3 জন পেয়েছিলেন। 2019 সালে লাস্ট হয়েছিল ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি আর হলো নানাজি দেশমুখ। এই 3 জন পেয়েছিলেন। আর যদি বলে যে সব থেকে কনিষ্ঠতম মানে ইয়ংগেস্ট ভারতরত্ন কে পেয়েছেন কনিষ্ঠতম, তখন উত্তর হবে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর তিনি সবথেকে কনিষ্ঠতম যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর প্রথম মহিলা যদি বলে যে প্রথম মহিলা কে যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, তিনি হলো ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রথম মরণোত্তর কে, মানে মরণোত্তর কে প্রথম পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী তিনি মরণোত্তর এই ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন প্রথম। তো মনে রাখবে সবগুলোই বলে দিলাম, তোমরা কিন্তু খাতা বের করে লিখবে, নয় কিন্তু পরবর্তীতে তোমরা ভুলে যাবে। আমি যে বলছি কথাগুলো, সেই কথাগুলো তোমরা শুনে শুনে এখন মনে রাখতে পারবে, কিন্তু পরে কিন্তু ভুলে যাবে। এর জন্য আমি যেগুলো বলবো সেইগুলো লিখে রাখবে, তাহলে পরবর্তীতে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে। তারপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ভারতের একমাত্র র্যাক রেলওয়ে যা 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছিল? তো বলেছে ভারতের একমাত্র র্যাক রেলওয়ে যেটা 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছিল। এ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, বি নীলগিরি মাউন্টেন রেলওয়ে,
সি কালকা সিমলা রেলওয়ে, না ডি কাংড়া ভ্যালি রেলওয়ে। তো এখানে বলেছে যে ভারতের একমাত্র র্যাক রেলওয়ে যেটা 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নীলগিরি মাউন্টেন রেলওয়ে। নীলগিরি যে মাউন্টেন রেলওয়েটা রয়েছে সেটি 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টোটাল কতগুলো রয়েছে? টোটাল ইন্ডিয়াতে রয়েছে হলো 42টি। টোটাল ইন্ডিয়াতে 42টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তার মধ্যে কালচারাল সাইট রয়েছে হলো 34টি, ন্যাচারাল সাইট রয়েছে 60টি, আর মিক্সড রয়েছে হলো 1টি। যদি পরীক্ষায় আসে যে মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি রয়েছে মিক্সড, সেটি একটি রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। সেটি সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। সেটি হলো 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষিত হয়েছিল। আর এখানে যে বলেছে র্যাক রেলওয়ে মানে মাউন্টেন রেলওয়ে, 3টি মাউন্টেন রেলওয়ে রয়েছে যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষিত হয়েছে। তার মধ্যে একটি রয়েছে এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অপশন নাম্বার এ, এটি 1999 সালে ঘোষিত হয়েছে। তারপরে যে বি নাম্বার রয়েছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, সেটা 2005 সালে হয়েছে। আর রয়েছে সি নাম্বার অপশন যে কালকা সিমলা রেলওয়ে, এটি 2008 সালে ঘোষিত হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। তো এই 3টি মনে রাখবে। এখানে এখন যেরকম 2005 সালে দিয়েছে সেরকম 1999 সালেও দিতে পারতো বা 2008 সালেও দিতে পারতো। এর জন্য মনে রাখবে 3টাই। তো প্রথম মনে রাখবে 1999 সালে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তারপরে 2005 সালে হলো নীলগিরি মাউন্টেন রেলওয়ে, তারপরে 2008 সালে হলো কালকা সিমলা রেলওয়ে। এই 3টি রেলওয়ে যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছিল। আর আরেকটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলছি, দেখো যে আমাদের পশ্চিমবঙ্গে যদি বলে পশ্চিমবঙ্গে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, এখন বর্তমানে রয়েছে কিন্তু 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে পশ্চিমবঙ্গে। একটি হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা 1999 সালে ঘোষিত হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তারপর আরেকটি হলো সুন্দরবন যেটা হলো 1987 সালে এটি কিন্তু প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে, যে 1987 সালে সুন্দরবন এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। আর রিসেন্ট 2023 সালে একটি ঘোষিত হয়, সেটি হলো শান্তিনিকেতন। মনে রাখবে 2023 সালে শান্তিনিকেতন সেটিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। তো বর্তমানে দেখতে গেলে পশ্চিমবঙ্গে 3টি রয়েছে। তো আমি বলে দিলাম, এইগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই লিখে রাখো, না কিন্তু ভুলে যাবে। আর তোমাদের যদি এই কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। তোমাদের জন্য আরও নতুন নতুন কোশ্চেন নিয়ে আসতে পারবো, ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। এর জন্য তোমরা অবশ্যই সবাই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে। তারপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? এ কৌটিল্য, বি অশ্বঘোষ, সি তুলসীদাস, না ডি বিশাখ দত্ত। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে অর্থশাস্ত্র কে রচনা করেন, তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কৌটিল্য এই অর্থশাস্ত্রটি রচনা করেন। এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসে পরীক্ষায়, সেগুলো আমি বলছি। দেখো এই যে বি নাম্বার অপশন, দেখো অশ্বঘোষ কিন্তু রচনা করেছিলেন হলো বুদ্ধচরিত, মানে বুদ্ধচরিত রচনা করেন এই অশ্বঘোষ। তারপরে দেখো এই যে তুলসীদাস কিন্তু রচনা করেছিলেন হলো রামচরিত মানস। মনে রাখবে রামচরিত মানস রচনা করেছেন হলো তুলসীদাস। আর যদি শুধু রামচরিত থাকে তাহলে কিন্তু সন্ধ্যাকর নন্দী হবে, কিন্তু রামচরিত মানস বললে তুলসীদাস, আর শুধু রামচরিত যদি বলে তাহলে হবে সন্ধ্যাকর নন্দী। আর এই যে বিশাখ দত্ত যে রয়েছে, বিশাখ দত্ত এটি কিন্তু মুদ্রা রাক্ষস এটি রচনা করেন। যদি বলে মুদ্রা রাক্ষস কে রচনা করেন তখন হবে বিশাখ দত্ত। আর আরেকটি আসে যে হর্ষচরিত, তো হর্ষচরিত কে রচনা করেন সেটি হবে কিন্তু বাণভট্ট। তো মনে করে দিলাম, সবগুলোই বললাম। এগুলো কিন্তু পরীক্ষা অনেকটাই আসে ইম্পর্টেন্ট কোশ্চেন।
তো লিখে রাখো, আমি প্রথম থেকে বলছি। এই অর্থশাস্ত্র কৌটিল্য, তারপরে হর্ষচরিত বললে বাণভট্ট, মুদ্রা রাক্ষস বললে বিশাখ দত্ত, শুধু রামচরিত যদি বলে রামচরিত বললে সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস বললে তুলসী দাস, আর বুদ্ধচরিত হলো অশ্ব ঘোষ। তো আশা করি আমি সবগুলোই বলে দিলাম। এগুলোর মধ্যেই পরীক্ষায় আসবেই একটা না একটা, যে কোনো পরীক্ষায়, সব পরীক্ষায় আসে এগুলো কোশ্চেন একটা না একটা আসতেই থাকে। তো সবগুলো তোমরা লিখে রাখো, তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে। তারপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি 28শে জানুয়ারি 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি উদ্বোধন করেন? এ রাজেন্দ্র প্রসাদ, বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি জাকির হোসেন, না ডি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। তো বলেছে ভারতের কোন রাষ্ট্রপতি 28শে জানুয়ারি 1953 সালে সঙ্গীত নাটক একাডেমি এটি উদ্বোধন করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি এই সঙ্গীত নাটক একাডেমিটি উদ্বোধন করেন, আর তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটিও কিন্তু মনে রাখবে। আর এই রাজেন্দ্র প্রসাদই 2টি টার্মে কিন্তু রাষ্ট্রপতি ছিলেন, মানে 5 বছর করে 10 বছর ছিলেন, মানে 2টি টার্মেই এই পরপর ছিলেন রাষ্ট্রপতি। আর এই রাজেন্দ্র প্রসাদই কিন্তু ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। গণপরিষদকেও কিন্তু সংবিধান সভাও বলা হয়। এই গণপরিষদ অথবা সংবিধান সভা এটির স্থায়ী সভাপতি ছিলেন এই রাজেন্দ্র প্রসাদ। প্রথমে অস্থায়ী ছিলেন আরেকজন, তারপরে স্থায়ী হয়েছেন এই রাজেন্দ্র প্রসাদ। এটিও পরীক্ষায় আসে, তো মনে রাখবে, সবগুলোই বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কার সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিলেন? এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি জওহরলাল নেহেরু, না ডি লালা লাজপত রায়। তো এখানে বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কার সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তিনি তারই সভাপতিত্বে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিল। আর তিনি কিন্তু 1929 সালে এই জাতীয় কংগ্রেসের সভাপতি হন, 1929 সালে। আর তখনকার সময়টা কিন্তু ছিল লাহোর সেশন। যদি বলে জওহরলাল নেহেরু কোন সেশনে ছিলেন, লাহোর সেশন, পরীক্ষা এটাও আসে লাহোর সেশন। এটি কিন্তু রাভি নদীর তীরে হয়েছিল, রাভি নদীর তীরে, এটাও পরীক্ষায় আসে রাভি নদীর তীরে 1929 সালে। সালটি আমি লিখে দিচ্ছি, দেখো 1929 সালে লাহোর সেশন, জওহরলাল নেহরুর সময়। আর মহাত্মা গান্ধী কিন্তু একবারই এই জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, প্রথম এবং শেষ একবারই করেছিলেন, সেটি হলো 1924 সালে বেলগাঁও সেশন। মনে রাখবে, মহাত্মা গান্ধী একবারের জন্যই করেছিলেন সভাপতিত্ব 1924 সালে। লিখে দিচ্ছি আমি 1924 সালে বেলগাঁও সেশনেই তিনি প্রথম এবং শেষবারের জন্যই সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসের। এটাও পরীক্ষা অনেকবারই আসে, মনে রাখবে বেলগাঁও সেশন। তারপরে দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, 2018 সালের এশিয়ান গেমস উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন? এ বজরং পুনিয়া, বি নীরজ চোপড়া, সি পিটি ঊষা, না ডি সাইনা নেহওয়াল। তো এখানে বলেছে যে 2018 সালের এশিয়ান গেমস উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী নিম্নলিখিত মধ্যে কে ছিলেন? তো এশিয়ান গেমসকে এশিয়াডও বলা হয়। এই এশিয়ান গেমস শুরু হয়েছিল 1951 সাল থেকে। 1951 সাল থেকে প্রথম শুরু হয়েছিল, আর তখনই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে হয়েছিল। ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়াতেই হয়েছিল। তারপরে সেকেন্ড টাইমের জন্য ইন্ডিয়াতে কবে হয়েছিল? 1982 সালে। 1982 সালে আবার হয়েছিল ইন্ডিয়াতে। আর এই 2018 সালে হয়েছিল হলো ইন্দোনেশিয়া। মনে রাখবে, 2018 সালে ইন্দোনেশিয়াতে হয়েছিল।
তখনকার সময় ভারতীয় দলের পতাকাবাহী ছিলেন অপশন নাম্বার বি নীরজ চোপড়া। নীরজ চোপড়া ছিলেন তিনি ভারতীয় দলের পতাকাবাহী হিসাবে 2018 সালে, সেটি কিন্তু ইন্দোনেশিয়াতে হয়েছিল। আর তিনি হলো ট্র্যাক ফিল্ড অ্যাথলেটিক, মানে ভারতের প্রথম ট্র্যাক ফিল্ড অ্যাথলেটিক ছিলেন এই নীরজ চোপড়া। আর তিনিই হলো এই ফিল্ডে ইন্ডিভিজুয়াল গোল্ড পেয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক হিসাবে, ভারতের প্রথম। আর যদি বলে শুধু ইন্ডিভিজুয়াল গোল্ড প্রথম পেয়েছিলেন কে, তখন হবে কিন্তু অভিনব বিন্দ্রা। মানে ট্র্যাক অ্যান্ড ফিল্ড উল্লেখ করলে হবে নীরজ চোপড়া, আর যদি শুধু ইন্ডিভিজুয়াল গোল্ড বলে থাকে তখন হবে কিন্তু অভিনব বিন্দ্রা। মনে রাখবে, অভিনব বিন্দ্রা ছিলেন প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড পেয়েছিলেন। আর 2022 সালে হয়েছিল কোথায়? হংজোতে হয়েছিল এশিয়ান গেমস। আর ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছিল 2026 সালে। 2026 সালে এশিয়ান গেমস কোথায় হবে? হবে জাপানে। মনে রাখবে, 2026 সালে হবে জাপানে। এটা পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে। তারপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, মুদ্রা যোজনার ক্ষেত্রে এম বলতে কি বোঝায়? প্রধানমন্ত্রীর এই যোজনাটি রয়েছে যে মুদ্রা যোজনা, সেটির ক্ষেত্রে এম মানে মুদ্রার এম বলতে কি বোঝানো হয়েছে? এ মানি, বি ম্যাক্রো, সি মাইক্রো, না ডি মাল্টি। তো এখানে মুদ্রা যোজনার ফুল ফর্ম কী রয়েছে সেটি আমি আগে বলে দিচ্ছি, শুনে রাখো। মুদ্রা যোজনার ফুল ফর্ম হলো মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড। মনে রাখা, আবারও বলছি, মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড, এটা হলো মুদ্রার ফুল ফর্ম। আর এম মানে কি হলো? মাইক্রো। অপশন নাম্বার সি হবে উত্তর, হবে মাইক্রো। এম মানে বোঝায় হলো মাইক্রো, তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, 2022 সালে ফিফা বিশ্বকাপের আয়োজন কোন দেশ করেছিল 2022 সালে এই ফিফা বিশ্বকাপ? এ জাপান, বি কাতার, সি ফ্রান্স, না ডি জার্মানি। তো এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটা উত্তর কি হবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব, কিন্তু তোমরা অবশ্যই বলবে। আর আগে 10টা কোশ্চেনের মধ্যে তোমরা কত নাম্বার পেলে সেগুলোই বলবে, মানে 10টার মধ্যে তোমাদের কয়টা কোশ্চেন হয়েছে সেটা কিন্তু তোমরা বলবে কমেন্ট করে। আর এই হোমওয়ার্কের কোশ্চেনটাও কিন্তু বলবে। পরের দিনের ক্লাসে আমি এই হোমওয়ার্কের অ্যান্সারটা বলে দেবো, আর তোমরা ঠিক বলছো না ভুল বলছো সেটাও বলবো যদি তোমরা অ্যান্সার করে থাকো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।